আইনটা শক্তিশালী করার একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেইটা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রি শুধুমাত্র প্রতিবন্ধকতা তৈরি করছে এই জায়গাগুলোতে। বারবার নানা ধরনের আপনাদের কথাতে উঠে এসেছে যে মানে উপদেষ্টা পর্যায়েরও থেকেও প্রতিবন্ধকতাগুলো আসছে বারবার। আমরা প্রতিবাদ করছি না কেন? আমরা কিন্তু প্রতিবাদ করছি, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি। এটা আপনারা নিজেরা যারা আছেন তারাও জানেন যে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু প্রতিবাদ করছি দেখেই এগুলো আস্তে আস্তে মানে আগ্রাসী ভাবে বিস্তৃত লাভ করতে পারছে না এই ক্ষতিকর জিনিসগুলো। যেমন কিছুদিন আগে আমাদের একটা অনেক বড় সাকসেস, এই মহাখালী থেকে 65 বছরের ওদের যে কারখানা, সেটা আমরা শহরের বাইরে বের করতে পেরেছি। ডেফিনেটলি এটা মিডিয়ার জন্য সম্ভব হয়েছে, কারণ মিডিয়ার এই কন্টিনিউয়াস রিপোর্টগুলো কিন্তু বিচারকরাও দেখেন, তারাও বুঝতে পারেন যে এটা জনগণের দাবি। তো এই কাজগুলো আসলে আমাদের চলছে। আর এই মুহূর্তে আমি যেটা বললাম যে আইনটা শক্তিশালী করা, ইভেন তামাক চাষের একটা পলিসি দীর্ঘদিন ধরে পড়ে আছে, যেটা একটু আগে বলছিলেন বান্দরবনে আমাদের কোনো প্ল্যান আছে কিনা। আমরা সারা বাংলাদেশের কোথাও আসলে চাই না এরকম ক্ষতিকর দ্রব্য কেন আমার দেশের মানে উৎপাদন করতে হবে, এটা করে কেন আমার বাইরের দেশে পাঠিয়ে আমাকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে। তাহলে তো আরো অনেক মাদক রয়েছে যেগুলো আরো বেশি প্রফিটেবল। আমি তো মাদক দিয়ে আমার সমাজটাকে, আমার যুব সমাজকে ভরে ফেলতে চাই না। সুতরাং এই ধরনের তামাক চাষের ক্ষেত্র যাতে না হয়ে ওঠে বাংলাদেশ, সেই কারণে আমরা তামাক চাষের একটা পলিসি তৈরির কথা বলছি, টোবাকো ট্যাক্সের একটা পলিসির কথা বলছি। ইভেন আমাদের সানজিদা একটা কাজ করছে হেলথ প্রমোশন। দীর্ঘদিন ধরে আমরা এটা বলে যাচ্ছি যে ট্রিটমেন্টের পিছনে তুমি 100 টাকা ব্যয় না করে 1 টাকা প্রিভেনশনের পিছনে ব্যয় করো, এটা দেখবে অনেক শক্তিশালী হয়ে গেছে। এটার উদাহরণ অনেক আছে। থাইল্যান্ডে একটু আগে বললো, থাইল্যান্ডে আছে, নেপালে আছে, বিভিন্ন জায়গায় আছে যারা প্রিভেনশনটাকে গুরুত্ব দেয়। রোগ হয়ে যাওয়ার আগেই যাতে ওইটা না হয়, আপনি হাঁটার ব্যবস্থা করে দিবেন, মানুষ যাতে ডায়াবেটিসে না ভুগে। কিন্তু আমার হাঁটার রাস্তাই নাই, আমার সাইকেল চালানোর ব্যবস্থা নাই, আমার টোবাকো খাইতেছে যেখানে সেখানে দোকান আছে, তো এইগুলো তো আমাকে রোগ তৈরি করছে। ফাস্ট ফুড, তারপরে ইদানিং একটা পজিটিভ কাজ হয়েছে, আপনারা দেখবেন যে আনহেলদি প্রোডাক্টের গায়ে ফ্রন্ট প্যাকেট লেবেলিং আসছে যে ওই প্রোডাক্টটা আসলে ক্ষতিকর কিনা। এত মাত্রার বেশি যদি সল্ট থাকে, এত মাত্রার বেশি যদি চর্বি থাকে, তাহলে এটা ক্ষতিকর। এবং এটা সিগন্যাল আসছে, এটা মন্ত্রণালয় সিগন্যালটা অ্যাপ্রুভ হয়েছে, কাজ হচ্ছে, অনেকগুলো কাজ হচ্ছে, কিন্তু এইগুলো আসলে আমরা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি না। আর গবেষণা যুক্ত করার কথা বললেন, এর পাশাপাশি আমি দুটো কথা আরো বলতে চাই। সেটা হলো অনেক সুযোগ রয়েছে, আমাদের অপরচুনিটি রয়েছে, সেগুলো যদি আমরা নিই। যেমন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল প্রতি বছর গণমাধ্যমে যারা টোবাকো কন্ট্রোলে ভালো রিপোর্ট করছেন তাদেরকে অ্যাওয়ার্ড দেন। আমরা হয়তো আমরা একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন, আমরা ওইভাবে অত কিছু করতে পারি না, কিন্তু তারা যে অ্যাওয়ার্ডগুলো দেন, আপনারা যারা নিউজ করেন কন্টিনিউয়াস, এগুলো যদি আপনারা আস্তে আস্তে এনটিসিসি কে পাঠান, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেল, প্রেস ক্লাবের অপোজিটে এটার অফিস, তো ওনারাও আপনাদেরকে চিনবে। আপনাদের যেমন সুশান্ত সিনহা পেয়েছেন, জসিম ভাই একজন পেয়েছেন, আরো কে দেখলাম পেয়েছেন, অনেকেই পেয়েছেন, তারা কিন্তু ধারাবাহিক কাজ করছে। তো আপনাদের অবদানও কোনো ক্ষেত্রে কম নয়। তো আপনারা যদি একটু যোগাযোগ করেন, এবং দেশের বাইরেও কিন্তু অনেকগুলো সুযোগ আসছে যেখানে কনফারেন্সগুলোতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করা যায়, তো আপনারা কাজ করেন সেই জায়গাগুলোতেও, এই ওয়ার্ল্ড কনফারেন্স টোবাকো কন্ট্রোল রিলেটেড এই জায়গাগুলোতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটা বলছিলেন যে ধূমপায়ী সংখ্যা কমেছে কিনা, যে ডেটা আছে কিনা। একটা হলো যে সরকারি ভাবে যেটা, কারণ সবার সব ডাটা কিন্তু সব গ্রহণযোগ্য হয় না, তো সেখানে সরকারের বা বিবিএস এর বাইরের ডাটাগুলো গ্রহণযোগ্য বেশি। তো WHO এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একটা গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে একটা গবেষণা করেছিল 2007 সালে, সেখানে ছিল 43% ধূমপায়ীর হার বাংলাদেশে। এটা আবার 2017 সালে ওটা আপডেট হয়েছিল সর্বশেষ, সেটা হয়েছিল 43 থেকে 35% নেমে এসেছিল। কিন্তু আমরা ধূমপান কমেছে, তার মানে 8%-এর মতো কমেছে, কিন্তু আমরা ধূমপায়ী সংখ্যা অনেক দেখতে পাচ্ছি। কারণ কি, জনসংখ্যা কিন্তু এই সময়কালের মধ্যে বেড়েছে, এবং অনেক জায়গায় আমরা রেস্ট্রিক্টেড করে দিয়েছি যে জায়গাগুলোতে ধূমপান করা যায় না, যেমন অফিস আদালত, অনেক জায়গা, রেস্টুরেন্ট, অনেক কিছু তৈরি হয়েছে, গণপরিবহন, অনেক কিছু তৈরি হয়েছে। ফলে কিছু মানুষ আছেন যারা উন্মুক্ত জায়গায় স্মোক করছেন বা কিছু, সেগুলো দৃষ্টিতে আসছে, এবং এইটা নিয়ে আরো গবেষণার কাজও চলছে। আশা করছি আরো দ্রুত আরো কিছু গবেষণা হবে। নয়েজ পলিউশন, প্রত্যেকটা সেক্টরে মানুষকে আসলে সামাজিকভাবে যুক্ত করে নেওয়া দরকার আছে। চমৎকার, আমি আপনাদের যে কথা শুনছিলাম, আপনাদের পরামর্শগুলো যেটা আমরা সবসময় আগে শুধু নিপাপা পাইতো, নিপাপা যেহেতু কাছে রাখতে, নিপাপাকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে সে আপনাদের সাথে আমাদেরকে যুক্ত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে, এবং সজীব আছেন এটার পিছনে, এটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আর একটা যেটা বলছিলাম যে মাদক নিয়ে কথা বলছিলেন ভাই, ডেফিনেটলি আমি জানি যে সাংবাদিকরা অনেক ঝুঁকিতে থাকে। কেন জানি, কারণ আমার ঘরের লোক সাংবাদিক ছিল, আমার বাবা সাংবাদিকতা পেশার সাথে ছিলেন। তো সাংবাদিকরা সত্যি কথা বলতে স্বেচ্ছাসেবার ভিত্তিতে করে। এখন তো তাও সাংবাদিকতা পেশায় কিছু অর্থনৈতিক সফলতা আছে, কিন্তু আমার বাবারা যখন কাজ করতেন অনেক মাস বেতন পেতেন না, অনেক দিন আছে আমরা ঈদ করতে পারি নাই, এরকম দিনও গেছে। সুতরাং আমরা জানি যে তারা কতটা কষ্ট করে তারা এভাবে কাজ করেছেন। অনেক রাতে 2-3টের সময় বাসায় ফিরতো, আমাদের হয়তো দেখাই হইতো না, সকালে বাবা চলে যাইতো।
এরকম কাজগুলো হইতো। সুতরাং আমরা জানি আপনাদের কষ্টের ইয়াটা, এবং তারপরেও যে আপনারা কমিটমেন্ট নিয়ে করেন, এটা আমাদের জন্য ডেফিনেটলি গৌরবের যে আপনারা আমাদের সাথে আছেন। আর যেটা বলছিলাম যে নিকোটিন পাউচ কারখানার কথা আমরা কেন বলছি, কারণ আপনারা দেখবেন সম্প্রতি একটা নিউজ বেরিয়েছে যে নতুন একটা মাদক এমডি এরকম একটা মাদক কিন্তু এই নিকোটিনের মাধ্যমে, ই সিগারেটের মাধ্যমে, ভেপের মাধ্যমে মানুষ গ্রহণ করছে। তো আমার দেশে যেটা নাই, যেটা কোনো অস্তিত্বই নাই, সেরকম জিনিসকে কেন আমি আমদানি নেশা কারখানা স্থাপন করে সেটাকে কেন আমি ছড়িয়ে দেব? আপনার জানেন আফিং দিয়ে একটা সময় নেশাসক্ত করে ফেলা হয়েছিল চীনকে। তো এই ধরনের জিনিস আমরা চাই না। আমাদের যুব শক্তি একটা শক্তি, তো সেই জায়গাগুলোতে যাতে আমরা চেষ্টা করছি, এবং সেই পাশে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি যাতে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি।